শীতের সকালে দেরি করে ঘুম থেকে উঠে যেভাবে সময়ের মধ্যে সব কাজ গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টুর সংসার নতুন একটি ব্লগে তোমাদের অনেকটা স্বাগত জানাই। এই যে দেখো, ঘুম থেকে উঠে পড়েছি এই মাত্র, এই জাস্ট 10 মিনিট আগে। তো এই যে দেখো, উঠেই জানলার পর্দাটাকে সরিয়ে দিলাম। আর আজকে রোদটা দেখো কি সুন্দর ঝলমলে হয়ে বেরিয়েছে, দেখেই মনটা পুরো খুশি হয়ে যাচ্ছে। কারণ এখানে তো একটু একটু গরম পড়ে গেছে, তো ওই কারণে রোদটার তেজটা খুবই জোর। তো যাই হোক, এইদিকে দেখলাম গাছগুলোর অবস্থা খুবই খারাপ, জল দেওয়াই হচ্ছিল না। ওই জন্য হচ্ছে এই যে দেখো, স্প্রে বোতলটায় করে একটু জল দিয়ে দিচ্ছি। তো ওই প্রথমে গাছগুলোতেই দিচ্ছিলাম, তো মাটিটাতে এরকমভাবে জল দিয়ে কোনোটাই লাভ হচ্ছিল না। তো সেই কারণে একটু একটু করে দিচ্ছিলাম। অনেক দিন যেহেতু জল দেওয়া হয় না, প্রায় 3-4 দিন ধরে জল দেওয়া হয় না, তো জল অনেকটাই বেশ টান ছিল, জলের তৃষ্ণা এদের খুবই ছিল। তো যাই হোক, এইদিকে দেখো, এই বড় গাছটায় তো সব থেকে বেশি জল লেগেছে। তো লাস্টে আমি কি করেছি জানো তো, এই বোতলের ঢাকাটাকে খুলে একদম হড়াস করে দিয়ে দিয়েছি। কারণ এরকমভাবে আর দেওয়া যাচ্ছিল না, হাতটা আমার ব্যথা ধরে যাচ্ছিল, এটা প্রচুরই স্লো বেরাচ্ছিল। ওই জন্য কী করেছি, ঢাকাটাকে খুলে একদম পুরো উল্টি উল্টি যেভাবে জল দেয় ওই রকমভাবেই কিন্তু দিয়ে দিয়েছি। প্রথমে ওরকমভাবে দিলাম স্প্রে করে, কারণ আমার মনে হচ্ছিলো যে পাতাগুলো একটু জল পাওয়া দরকার, তো ওই জন্যই দিলাম। এখন জল দেওয়া হয়ে গেছে, এখন শটাং চলে এসেছি কিন্তু রান্নাঘরে, কারণ মুড়ি খাবার আজকে বানাবো একটু জলদি করে, একটু জলদি আছে। বাবা আরে যাবে হসপিটাল, তো ওরা মুড়ি খেয়ে দিয়ে পরে যাবে, ওই জন্য কিন্তু একটু জলদি হচ্ছে বানাবো। আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি, তারপরে কিন্তু রান্নাঘরে এসছি। তো এই দিকটাতে দেখো, আজকে করব যেহেতু আলু চচ্চড়ি, আর আমাদের ভাষাতে আর কি আলু চচ্চড়িটা একটু জলদিই হয়। এত জলদি হয় 10-15 মিনিট লাগে। আলুগুলো সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে অতক্ষণে কিন্তু সময় লাগে। তো প্রথমে তেলের কড়াইয়ে দেখো শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়েছি। তো দুটো জিনিস দিয়ে একটুখানি হওয়ার পরে এই যে দেখো, আলু দিয়ে দিয়েছি। আর আলুগুলো দেওয়ার পরে এখন নুন হলুদ দিয়ে দেবো, আর বেশ একটু ভালো করে লাড়চাড় করে জল দিয়ে দেবো। আর লাস্টে কিন্তু লঙ্কার গুঁড়োও দিতে হবে, আমি এখন দিতে ভুলে গেছি। তো জল দেওয়ার পরে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। প্রথমে আমি দুটিখানি আলু কেটেছিলাম, একটি আলু, তো ভাবলাম যে না, একটি আলুতে তো হবে না সবাইকার, তো আরও একটা আলু কেটে আমি দিয়ে দিয়েছিলাম। তো এইদিকে দেখো, এখন আমি জল দিয়ে দিয়েছি। আর ওইদিকে বেসিনে অনেকগুলো বাসন ছিল কালকে রাতের, যেহেতু আমাদের কালকে রাতে খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, 11টা বেজে গিয়েছিল, ওই জন্য কিন্তু রাতের বাসন ধোয়া হয়নি। মাকে বলেছিলাম রেখে দিবে, কালকে সকালে আমি কিন্তু ধুয়ে নেবো। তো এদিকে দেখো, আমি সেটারই লেগে পড়েছি। আর অনেক দিন ধরেই দেখছি যে বেসিনটার এখানটা ভালোই নোংরা হয়েছে, যেখানটা থালাগুলো ধুয়ে যে জায়গাটা রাখা হয় ওইখানটাতেও হচ্ছে অনেকটাই ময়লা হয়েছে। তো প্রথমে ওই জায়গাটায় দেখো ভালোভাবে কিন্তু আমি মেজে নিলাম। এখন দেখো জল দিয়ে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি, যেহেতু এখানটায় সবসময় জল ব্যবহার করা হয়। আর তোমরা লক্ষ্য করে দেখবে, যে জায়গাটায় বেশি জল ব্যবহার করা হয় ওই জায়গাটা হচ্ছে বেশি একটু শ্যাওলা টাইপের কীরকমই হয়ে যায়। তো ওই জন্যই দেখো, আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। প্রথমে এই জায়গাটা ধুবো, তারপর কিন্তু বেসিনটা বা শিন যেটাই হোক ওইটাই কিন্তু ভালোভাবে ধুতে হবে। তো প্রথমে উপরের এই জায়গাটাকে ভালোভাবে ধুয়ে নিই, তারপর এইখানে যে বেসনের বাসনগুলো আছে সেগুলোও দেখো এখন ভালোভাবে মেজে নেবো, দিয়ে ওইখানটাতেই রাখবো। তারপর বেসিনটাকে মাজবো, তারপর হচ্ছে আবার এগুলো ধুয়ে সব জায়গাটা ভালোভাবে ধুবো, পরিষ্কার করবো। তারপর কিন্তু বাসনগুলো আবার এখানটাতে উবর করে আর কি রাখবো। আর ওইদিকে আজকে জলদি করে মুড়ি খাবার করলাম, ওইদিকে মুড়ি খাবারটা এখন হয়েও গেছে। এখন কিন্তু আমি বাবা আর ভাইকে দুজনকে খেতে দিয়ে দিয়েছি। তো ওরা খাওয়া দাওয়া করে জলদি করে বেরাবে। তো ওদের বেরানোর টাইম ছিল কিন্তু 9টা। তার আগের দিনে ডাক্তার ফোন করেছিল আর বলল যে একটু আগেই আসতে হবে, তো ওই জন্য বাবা আরে কিন্তু একটু আগেই বেরাবে। আর ভাইয়ের তো ঘুম থেকে উঠতে প্রচণ্ড লেট হয়ে যায়, কারণ ও রাত্রেবেলা একটু লেট করে শয়। তো সেই কারণে হচ্ছে সকালে ঘুম ছাড়তে চায় না, সেটা ভাইয়ের কেন আমাদেরও হয়, আমার সাথেও এরকমটা হয়। রাতে যদি তুমি 12টা তক ফোন ঘাটো, তাহলে সকাল কি 7টার সময় তোমার ঘুম ভাঙে? ঘুম কিছুতেই ভাঙতে চায় না। আমারই যেমন আজকে আমি প্রচণ্ড লেটে উঠেছি, একদম 7:30 পৌনে 8টা বেজে গিয়েছিল আজকে ঘুম থেকে উঠতে। তাও কোনো মতে আর কি উঠেছি, বেটুর জন্য তো উঠতে হয়। বেটু তো আমার থেকে আগে উঠে যায় কোনোদিন, আবার আমার সাথেই ওঠে। সব থেকে প্রথম হচ্ছে বেটু উঠে, তারপরে কিন্তু আমি উঠি। বেটুই আমার ঘুমটা ভাঙাই বললে চলে। তো যাই হোক, আজকে কিন্তু বেটুর ডাকেতেই আমি কিন্তু উঠেছিলাম। ও ডেকেছিল, ও উঠে বসে যাবে, আর উঠে বসে গেলেই খাটের ধার দিকে চলে আসবে। ওই ভয়ে কিন্তু তাড়াহুড়ো করে আমাকেও উঠতে হয়, ঘুম না ছাড়লেও আর কি টেনে ঘুম থেকে চোখ থেকে ছাড়াতে হয় ঘুমকে। তো যাই হোক, এই দিকটাতে দেখো, গল্প করতে করতে আমার কিন্তু পুরো জায়গাটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন দেখো, বাসনগুলোকে ধুয়ে আমি কিন্তু সুন্দরভাবে এখানটাতে সাজিয়ে রেখে দেবো। এখন আপাতত জলটা এখানটাতেই ঝেড়ে যাক, জলটা যখনই
একটুখানি ঝরে যাবে, তারপরে কিন্তু আমি বাসনগুলোকে তুলে বাসন রাখা যে র্যাকটা আছে ওইটাতে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখবো। একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে যে যখন ভাবি যে সংসারের জন্য অনেক জিনিস কেনা হয়ে গেছে, আর কোনো জিনিস কিনবো না, আর কোনো দোকান গেলে বা কোনো মেলাতে গেলে আর কোনো কিছু কিনবো না, তখনই দেখবে যখনই দোকানকে যাই তখনই ঠিক মনে হয় এই বাটিটা নিয়ে নিই, এই গ্লাসটা নিয়ে নিই, এটা লাগবে, এটা এই হবে করে যে এতগুলো বাসন এখন অবধি হয়ে গেছে আমার, যে এখন এগুলো ভাবছি যে এখন এগুলো বাড়িতে নিয়ে যাব কি করে, যে এত কিছু জিনিসপত্র হয়ে গেছে। এখন শুধু ওইটাই আমাদের মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে যে এগুলোকে বাড়িতে নিয়ে যাব কিভাবে, কারণ বাসন রাখা আমার যেতে তাকটা আছে ওই তাকটাতে আর বাসনগুলো ধরে না, ওভারলোড হয়ে যায়, এত বাসনপত্র হয়ে গেছে। যখন বাড়ি থেকে এখানকে এসেছিলাম তখন কিন্তু এত বাসন নিয়ে আসিনি, এইখানে একটি দুটি কিনতে কিন্তু এতগুলো হয়ে গেছে। তো যাই হোক, ওইদিকে দেখো বাসনগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখার পর এখন কিন্তু বিছানাটাকে ঝাড়ার জন্য চলে এসেছি। আর আজকে বিছানাটা কিন্তু এরকমভাবে হালকা উপর থেকে এই ঝাড়ুটা দিয়েই কিন্তু ঝেড়ে নেবো। দেখলাম অতটাও নোংরা হয়নি, চাদরটা ভালোভাবে পাতা রয়েছে, তো ওই কারণে আমার আজকে একটু তাড়াও আছে, সকাল সকাল স্নান করতে হবে। তো ওই কারণে এই যে দেখো হালকা করে একটু ঝেড়ে নিলাম। তারপর এই যে দেখো ব্ল্যাঙ্কেটটা যেটা এখনও অবধি রাখবো করেও রাখা হয় না, তো সেটাকে এই যে দেখো সুন্দর করে এখন রেখে দিলাম। আর এদিকটাতে বেটুর খাবারও আমি কিন্তু ওরই ফাঁকতালে বানিয়ে নিয়েছিলাম, কারণ ওর খাবারটার দিকেও আমাকে ধ্যান রাখতে হয়। আর ওইদিকে দেখো কতগুলো বাসন মাজলাম, আবার এই চায়ের বাসনগুলো আবার এক বেসিন হয়ে গেছে, তো এগুলোকেও আবার একটু পরে ধুয়ে নিতে হবে। এখন আপাতত বেটুর খাবারটা করার জন্য আমার যে বাসনপত্রগুলো লেগেছিল, তো সেই বাসনপত্রগুলো আমি আবার এগুলো এইখানে রেখে দিলাম, কারণ যে ওর খাবারে একটু টান মতো ছিল, তো ওই কারণে ওর খাবারটা অনেকটাই হচ্ছে কি বলবো, খাবারটা জলে ভিজিয়ে না রাখলে ছাড়বে না সহজে, তো ওই কারণে একটুখানি আগে ভিজিয়ে নিলাম। আর এখন আমি চলে এসেছি কিন্তু মুড়ি খাবার জন্য। তো আজকে যেহেতু আলু চচ্চড়ি হয়েছিল আর আলু চচ্চড়ির পরিমাণটা কিন্তু অনেকটাই ছিল, ওই জন্য আমি দেখো যতগুলো মুড়ি নিয়েছি অতটাই কিন্তু আলু চচ্চড়ি নিচ্ছি, কারণ যতটা মুড়ি ততটাই যদি তরকারি থাকে তত কিন্তু বেশি খেতে ভালো লাগে, তো ওই জন্যে নিচ্ছি। এটা আমি আর মাই আছে শুধু খেতে, তো ওই জন্য দেরি না করে এই যে দেখো আমি আগে খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু মা খাবে। আর এদিকটাতে দেখো তারপর খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি। এই যে দেখো মাছগুলো আছে ওগুলোকেই হচ্ছে জলে রাখার জন্য, এগুলো ফ্রিজে ছিল, তো ফ্রিজে রাখার কারণে কিন্তু অনেকটাই হচ্ছে ঠান্ডা, যদি কড়াইয়ে ভাজি তাহলে কিন্তু পুরো কড়াইয়ে একদম পুরো লেগে যাবে। তো ওই কারণে কি করলাম দেখো একটু জলে ভিজিয়ে রাখলাম, তাহলে মাছটাও একটু নরম হবে আর ভাজতেও অনেকটা সুবিধা হবে। তো এদিকে দেখো মাছটাকে রেখে দেওয়ার পরে আমি স্নান করে চলে এসেছি। এইদিকে মায়ের অর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র আজকে তরকারি হবে। এই যে দেখো বিট ভাজা, তো সেটা এখন কড়াইয়ে অলরেডি চলছে। আর ওই দিকটাতে মায়ের একটা সবজি হয়েও গেছে, একটা আলু পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি বা ঝাল দিয়া যেটাই বলো না কেন ওইটাই হচ্ছে, আমাদের এদিকে ঝাল দিয়াই বলে। তো এইদিকে আমার বিট ভাজাটাও হয়ে গেছে। আর বেটু আমার কোল থেকে কিছুতেই নামছিল না, তো ওকে নিয়েই আমি কিন্তু এটা রাখছিলাম, মানে এই প্লেটটার মধ্যে নিচ্ছিলাম, কারণ এক হাতে তো করা যায় না। আর ওই জন্য প্লেটটা ওই গ্যাসটার উপরে রেখেছি, তারপরেই কিন্তু করছি। ও যেহেতু একটুকুনো মানে 2 মিনিটও আমার কাজটা ছাড়ছিল না, ওর একবার কি হয় কি জানি বুঝতে পারি না আমি নিজেও, যে যখন বলে যে এখনই মাম্মামের কোলে থাকবো তো ওকে এখনই থাকতে হবে। 2 মিনিট পর যদি ওকে বলি যে বাবু আমি 2 মিনিট পর তোকে নিচ্ছি, ও কিন্তু শুনে না, বাচ্চা ছেলের মন হয়তো এটাই হয়। তো এই দিকটাতে দেখো বিট ভাজাটা আমি কোনো মতে হচ্ছে তুলে রেখেছি। এখন ওই কড়াইটাতে একটু তেল দিয়েছি, মাছের একটু আঁশপটা আছে, মানে আঁশপটা না শুধুমাত্র ওই তেল পটকাটাই আছে, আঁশ টাশ কিছু নেই। তো ওই তেল পটকাটায় একটু পেঁয়াজ দিয়ে এই যে দেখো করেছি। এইটা খেতে এত সুন্দর লাগে যে কি বলবো, ধারণার বাইরে। অনেকে হয়তো এই জিনিসটা খায় না, আমিও হয়তো আগে খেতাম না, কিন্তু এখন এটা একবার আমার শাশুড়ি মা বানিয়েছিল, সেটা খাওয়ার পর থেকে এই জিনিসটার প্রতি এত লোভ হয়ে গেছে যে এই জিনিসটা বাবাকে বলি যে তুমি মাছওয়ালার কাছে না নিয়ে আসবে, যে আমার বৌমা খেতে ভালোবাসে, তুমি অন্তত এটা দিয়ে দাও। তো যাই হোক, ওইদিকে আমি কিন্তু একটু পেঁয়াজ দিয়ে আর হচ্ছে তেলপটাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এটা শুকনো ভাতের সাথে খেতে পুরো দুর্দান্ত লাগে, একদম পুরো মাস্ট লাগে, অন্য কিছু সবজি না হলেও হবে, এটা দিয়েই পুরো ভাত ফিনিশ হয়ে যাবে। তো তারপরে ওই তেলপটাটা করে এখন করব কিন্তু মাছের ঝোল। তো মাছের ঝোল করার জন্য প্রথমে এই যে দেখো কড়াইয়ে তেল দিয়ে এখন মাছগুলোকে দিচ্ছি। আর আমি আগেও বলেছি এই মাছ ভাজতে গেলে আমার এত ভয় লাগে যে কি বলবো, খালি আমার মনে হয় যে মাছটা হয়তো এই যে তেলটা দিচ্ছি না, তেলটা ছিটে যদি আমার গায়ে চলে আসে তাহলে কি বিপদটাই হবে, এইটা ভেবে আমার কিন্তু খুব ভয় লাগে। জানো তো দুজন মিলে রান্নাটা পুরো কমপ্লিট করেছি, মানে প্রথমের তরকারিটা তো দেখতেই পেলে মা বানিয়েছিল, আর এই যে এই দুটো তরকারি কিন্তু 2টো না 3টে তরকারি কিন্তু আমি বানিয়েছি, বিট ভাজা আর হচ্ছে ওই মাছের তেলপটা ভাজা আর হচ্ছে এই যে মাছের ঝোল। তো মাছগুলোকে ভালোভাবে তুলে নিয়েছি, আর হচ্ছে 4টা মাছ একসাথে দিয়েছিলাম
দিয়েছিলাম আর এই দুটো মাছ কিন্তু ধরছিল না কড়াইটা, যেহেতু আজকে ছোট কড়াইটাতে রান্না বসিয়েছি ওই জন্য কিন্তু ধরছিল না। ওই জন্য আমি কি করেছি, প্রথমে 4টা মাছ ভেজেছি, তারপর কিন্তু এই দুটো পেটি ছিল, ভাইয়ের একটা আর হচ্ছে আমার বেটুর একটা, তো ওই দুটো পেটিকেই কিন্তু এখন আমি ভেজে নিচ্ছি ভালোভাবে। আর এই কড়াইয়ে যখন যেই তেলটা রয়েছে ওই তেলটাতেই এখন মাছের ঝোলটাকে বানাবো। প্রথমে একটু চিনি দিয়েছি, চিনি দিলে হচ্ছে ঝোলের কালারটা খুব সুন্দর আসে, ওই কারণে কিন্তু চিনি দিয়েছি। আর চিনি দেওয়ার পরে তেজপাতা দিয়ে এখন দেখো পেঁয়াজটাকে ভালোভাবে ভাজছি। পেঁয়াজটাকে ভাজা হয়ে যাবার পরে এখন দেখো টমেটো দিচ্ছি, আর টমেটোটা একটু নরম হওয়ার পরে তারপরে কিন্তু আদা রসুন বাটা দেবো। আর তারপরে সিম্পলি যেরকমভাবে মাছের ঝোল করে ওই রকম আজকে সিম্পলভাবেই বানাবো, কারণ আর হাবিজাবি কিছু খেতে ভালো লাগছে না, শুধুমাত্র সিম্পল খেতে ভালো লাগছে। আর আমি হাবিজাবি মাছের কিছু বানাতেও পারি না, সত্যি কথা, শুধুমাত্র ওই মাছের ঝোলটা বানাতে পারি আর হচ্ছে ওই যে মাছের সর্ষে বাটা ওইটাই শুধু করতে পারি। রুই পোস্ত আরে আমি কিন্তু সত্যি কথা আমি কিন্তু বানাতে পারি না, তো ওইটা যদি বানাতে হয় তাহলে আমাকে কিন্তু ইউটিউব দেখে দেখে বানাতে হবে, এটাই কোনো মতে আর কি শিখেছি। তো যাই হোক, এই দিকটাতে দেখো আমি কিন্তু মাছের ঝোলটাকে করছি, আর ওইদিকে আমি কিন্তু আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর ওইটা একটু ভাজা হয়ে যাবার পর এখন কিন্তু গুঁড়ো মশলাটা দিচ্ছি। তো গুঁড়ো মশলাটা শুধুমাত্র এখন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, তারপরে আমি একটু জল দিয়ে তারপরে হচ্ছে ওই যে জিরে গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো কিন্তু দিব, কারণ আমার মনে হয় তেলের মধ্যে যদি জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দাও তাহলে ওটা সেই ভাজা ভাজা হয়ে যাবে, ওটা খেতে ভালো লাগবে না, সেন্টটা চলে যাবে। তো ওই কারণে আমি জল দেওয়ার পরে যে কোনো এই মশলা জাতীয় জিনিস আমি যখন করি, এই ডিমের কারি মাছের কারি, তখন কিন্তু এরকমটাই করি। তো যাই হোক, এখন কিন্তু দিচ্ছি একটু মাছের যে সানরাইসের যে মাছের ঝোল মশলাটা হয় ওইটা, কারণ ওই মশলাটা দিলে আমার মনে হয় যে সবথেকে তরকারি সবথেকে বেশি টেস্ট হয়। আর শুধুমাত্র মাছের ঝোল বলে না, ওই যে ওই সানরাইসের মাছের ঝোল মশলাটা আমি সব তরকারিতে দিই, এমনকি শুক্তোতেও দিই, সব কিছু তরকারিতে আমি দিয়ে দিই। মনে হয় যে মশলাটা দিয়ে দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, আমার এরকমটা মনে হয়। তো যাই হোক, এই দিকটাতে দেখো মাছের ঝোলটা মানে মশলাটা অনেকক্ষণ ধরে কষানোর পরে এখন তেল ছেড়ে দিয়েছিল, তারপরে কিন্তু আমি মাছটাকে দিয়েছিলাম, আর মাছটাকে দিয়ে হালকা একটু কষে তারপরেই কিন্তু জল দিয়ে দেবো, কারণ একটুখানি কষার পরে জল দিলেই ভালো লাগে। তো যাই হোক, এইদিকে দেখো আমি অনেকটাই জল দেবো, কারণ মাছের ঝোলটা মানে মাছ যেমন তেমন ঝোলটা খেতেই বেশি ভালো লাগে। আর আমাদের বাড়িতে তো আমি আগেও বলেছি যে দুরকম মানে লোক আছে, একজন ঝোল খেতে পছন্দ করে আর একজন কিন্তু ঝোল খায় না। তো যাই হোক, এইদিকে দেখো সবাইকে দেওয়া হয়ে গিয়েছিল, আর এখন শুধু 3জনা বাকি ছিল, বাবা আর আমি আর বড়বাবু খেয়ে নিয়েছিলাম। আর এখন এই যে দেখো মা আর কিন্তু বাবা ভাই 3জনা বাকি ছিল। যাই হোক, এখন দেখো অনেকটা পর তোমাদের সাথে দেখা হচ্ছে, এখন কিন্তু সন্ধ্যাবেলা, আর আমি চলে এসেছি রান্নাঘরে আবারও, কারণ এখন মাখবো আমি আটা রুটি করার জন্য। তো প্রথমে ওই ঘর থেকে আটা নিয়েছি, এখন দেখো মাখতে শুরু করে দিয়েছি হালকা একটু নুন দিয়ে। তো এদিকে দেখো এখন জল দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। আর আমি আজকে আটা মাখার দায়িত্বটা নিয়েছি, কিন্তু অন্যদিন আমি কিন্তু দায়িত্বটা নিই না, এটা কিন্তু আমার শাশুড়ি মাই করে থাকে এই কাজটা। আমি অনেক দিন ধরে দেখছি, মানে 2-3 দিন ধরে খেয়াল করছি, আর রুটিগুলো না মানে যতই যেরকম করে করো সেই কিন্তু মাঝে শক্ত শক্ত হয়ে যাচ্ছে। আর সত্যি কথা, আমার শক্ত রুটি খেতে একদমই ভালো লাগে না, দাঁতে মনে হয় দাঁতের চেবলগুলো খুবই যন্ত্রণা করে। তো সেই কারণে আমি আজকে ডিসাইড করেছি যে আমি আজকে আটাটাকে মাখবো আর আমি বেলবো আর আমি সেঁকবো। তো যাই হোক, এই দিকটাতে দেখো আমি তারপরে ওই আটাটাকে মেখে এক সাইডে রেখে দিয়েছি, আর এখন আমি বেটুর খাবারটাকেও করে নিচ্ছি, কারণ বেটুর খাবারও সময় হয়ে যাচ্ছে, নয়তো আবার ওর খাবারটা দেরি হয়ে যাবে করতে, আর ও খেতে পাবেনি, আবার কিন্তু ও ঘুমিয়ে পড়বে। ওর এখন কি অভ্যাস কি জানি, দুপুরবেলা বাস দুবার শুধু ঘুমায়, আর রাত্রেবেলা সন্ধ্যাবেলা হলেই কিন্তু ও ঘুমিয়ে যায়। তো ওই জন্য ওর জন্য আজকে করব কিন্তু সুজির একটু হালুয়া। তো এই যে দেখো সুজি আর গাজর দিয়ে হালুয়া বানাচ্ছি। প্রথমে কড়াই একটু ঘি দিয়ে এই যে দেখো সুজিটাকে দিয়ে হালকা একটু ভেজে তারপর গাজরটাকে দিয়েছি, আর গাজরটা একটু ভেজা হয়ে যাওয়ার পরে এখন দেখো পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর এর মধ্যে হালকা করে একটু নুন দেবো, মিষ্টি সেরকম দেবো না, শুধুমাত্র একটু নুন দেবো। তো যাই হোক, ওইদিকে ওইটা ফুটছে, আর এইদিকে আমি আবারও এই যে দেখো কাটাকুটি করছি। এইদিকে আমাদের রাতের যেটা রুটির সাথে যেটা সবজি হবে সেটাই আমি এই যে দেখো আলুগুলোকে কাটছি। তো রুটির সাথে আজকে হবে তরকারি, তো সেই কারণে আলুগুলোকে প্রথমে কেটেই কিন্তু দেবো, গোটা গোটা দিলে যদি সিদ্ধ না হয়, যদিও প্রেসারে দেবো তাও কিন্তু এরকম কেটে কেটেই দেবো। তো এদিকে দেখো দুটো আলু দিয়েছি, দুটো আলু আমাদের 5 জনের জন্য এনাফ। আর এদিকটাতে দেখো ডিম কেটেছি, আর ডিমগুলো কিন্তু এভাবে মানে জিপ্রো থেকে নেওয়া হয়েছে, ডিমগুলো অনলাইন থেকে কিন্তু এইভাবেই দেয়, দেখো ছোট ছোট বক্স করে এরকমভাবে। আর এত মানে ভজকটো কাটতে যেয়ে পুরো হিমশিম খেয়ে গেছি, মানে মানে খুব বুঝতেই পারছি না যে কোন দিকটা দিয়ে খুললে কোন দিকটা তাড়াতাড়ি খোলা হবে। তো যাই হোক, আমি কিন্তু 2টা ডিম মানে 2টা না সরি 3টা ডিম দেবো, আর 2টা ডিম কিন্তু সিদ্ধ হয়ে আছে সকাল থেকে, তো সেগুলো কিন্তু সিদ্ধ
হওয়া আছে বলে আমি কিন্তু এখানে দিইনি, শুধুমাত্র 3টা ডিম দেবো, যেহেতু আমরা 5 জন লোক। এখন 3টা ডিম দিচ্ছি, আর 2টা ডিম যেহেতু সিদ্ধ হয়ে আছে ওগুলো ছাড়িয়ে নিলেই পরে হবে। তো এই দিকটাতে দেখো ইন্ডাকশানে দুধ গরম হয়েছিল, তো দুধটাকে নামিয়ে রেখে আমি কিন্তু এটাকে চাপিয়ে দিচ্ছি। আর তারপরে বলতে বলতে এখন ডিমটা ছাড়ানো হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। দুটো সিটি দিলেই তো পুরো ডিম আলু গলে জল, আলুগুলো তো পুরো গলেই গেছে, মানে বেশি একটু ছোট ছোট করে দিয়েছি, ওই জন্য কিন্তু আলুগুলো গলে গেছে। আর এখনকার তো নতুন আলু, বুঝতেই পারছো, একটা সিটি দিলেই গলে যায়, আর একটুখানি রেখে দিলেই আবার শক্ত ইট হয়ে যায়। তো যাই হোক, এই দিকটাতে দেখো আলুগুলো তো খুঁজেই পাচ্ছিলাম না, ডিমের খোসাগুলো মানে প্রেশারটাতে ভরে গেছে, সেই জন্য আলুগুলো আমি খুঁজেই পাচ্ছিলাম না। তো কি হয়েছে, মানে এখন তো দেখো 5টাই ডিম দেখতে পাচ্ছ, কিন্তু আমি তো 3টা ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, আর দুটো যেই দেখলাম যে মানে বললাম তোমাদেরকে যে 2টো ডিম সিদ্ধ হওয়া আছে, যখনই ডিমের মানে করতে যাই আর কি, ছাড়াতে যাই ওই 2টো ডিম, তখন দেখি ও বাবা এগুলো তো হাফ বয়েল হয়ে বসে আছে। তখন কি করব, প্রেশারটাকে বন্ধ করে আবার ওইখানে 2টো ডিম আর কি অ্যাড করেছি, তারপরে আরও 2টো সিটি দিয়ে কিন্তু মানে সিদ্ধ করা হয়েছে। তো ওই জন্য আলুগুলো একটু বেশি গলে গেছে। তো এইদিকে দেখো বলতে বলতে এখন ডিমগুলোও ভাজা হয়ে গেছে, আর আলুগুলো আজকে ভাজবো না, কারণ আলুগুলো একেই গলে গেছে, এর মধ্যে যদি তেলের কড়াই দিই পুরো তেলটাই কিন্তু ছড়িত হয়ে যাবে। তো ওই জন্য আরেকটু তেল দিয়ে দিলাম, আর এখন ডিমের ঝোলটাকেও ভালোভাবে কিন্তু করে নেবো। আর ওইদিকে যে কালো বাটিটা দেখতে পাচ্ছ, ওইটাতেই কিন্তু 2টো ডিম রয়েছে, মানে একদম পুরো হাফ বয়েল হয়ে আছে। আমি তো ছাড়াতেই পারিনি, হাফ বয়েল ডিম জানোই তো, মানে খোসাটা কিছুতেই ছাড়াতে পারা যায় না। তো ওই 2টো ডিমই আমি কিন্তু ভেঙে দিয়েছি, যদি না ভাঙতাম তাহলে হয়তো সিদ্ধ হয়ে যেত। আর এই যে দেখো ডিমগুলোর অবস্থা মানে পুরো ছাতু হয়ে গেছে যাকে বলে। আর এগুলো হচ্ছে আমার বরের খুব পছন্দ, এরকম কাঁচা ডিম বা হাফ বয়েল খেতে কিন্তু খুব ভালোবাসে। তো ওর জন্য স্পেশালি সকালবেলায় করা হয়েছিল, কিন্তু ও খেতে ভুলে গিয়েছিল, তো ভাবলাম কাজে লেগে যাবে। তো এখন হচ্ছে উল্টো হয়ে গেল। তো এইদিকে মানে ডিমের ঝোলটা করতে করতে 2টো পার্সেল এসেছিলো, তো বাবা গিয়েছিল পার্সেলগুলো আনতে। বেটুর 2টো খেলনা অর্ডার দেওয়া হয়েছিল। তো কি অর্ডার দেওয়া হয়েছে, এই যে দেখো হচ্ছে এগুলো যে স্টিকার হয় না ABCD, তো ওই স্টিকার কিন্তু মানে কে অর্ডার দিয়েছিল। তো জানি না বেটু এখন এগুলো বুঝতে পারবে কি না, মানে অনেকটা আগেই এগুলো কিনে ফেলা হয়েছে। আর একটা পার্সেল হচ্ছে দেখো আমি এখন ওপেন করছি, বুঝতে পারছি না যে এটার মধ্যে আর কি আছে। আমি দেখি বাবা যখন অর্ডার দিয়েছিল ও কিন্তু একাই অর্ডার দিয়েছিল। তো এইদিকে দেখো আমি তো কিছুতেই খুলতে পারছিলাম, তো বাবাকে বললাম যে একটা ছুরি বা চাকি কিছু একটা নিয়ে আসো। তো বাবা এই চাকুটাকে এনে দিল, এই হচ্ছে এই স্টিকারগুলোকে কাটার জন্য। আর কোন দিক থেকে যে কাটবো কিছু বুঝতেই পারছিলাম না। আর বেটু তো আমার থেকেও অস্থির, ও বলছিল মাম্মা আমাকে দিয়ে দাও, আমি খুলে দিচ্ছি, তুমি এতক্ষণ ধরে চেষ্টা করলে পারলে না, দিয়ে দাও আমাকে, আমিই খুলে দিচ্ছি। তো যাই হোক অনেক কষ্টে কিন্তু আমি খুলে বার করতে পেরেছিলাম। আর এটাও একটা বালতির মতো ছিল, আর ওটার ভিতরে যে ওই যে হয় না ABCD যে স্টিকারগুলো, তো ওগুলোই হচ্ছে ভিতর দিকে গোলানোর। তো আমার বাবার তো কিন্তু এগুলো একটুকুনো পছন্দ হয়নি। বাবা খালি বলছিল যে এত ছোট বয়সে ও এই ABCDর মর্ম এখন এতটাও বোঝে না, ও এতটাও বড় হয়ে যায়নি যে ওকে এখন থেকে পড়াশোনার মধ্যে তোদেরকে ডুবিয়ে রাখতে হবে। তো অনেকটাই বকাবকি করছিল বাবা কিন্তু। তো আমি বললাম যে এখন কিনা হয়েছে মানে কি এখনই ওকে কাজে লাগাতে হবে, 2 দিন পর যদি কাজে লাগাই কি আর হয়ে যাবে। তো এই দিকটাতে আমি করতেই গিয়েছিলাম। আর এখন দেখলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তো সেই জন্য দেরি না করে এই যে দেখো ডিম আর আলু কিন্তু আমি দিয়ে দিলাম। আজকে হয়তো তোমরা এই ভয়েস রেকর্ডের মাধ্যমে হচ্ছে অনেক কিছু আওয়াজ শুনতে পারবে, যেমন কাকের, তারপর বাচ্চাদের, তারপর গাড়ি ঘোড়ার, কারণ আমি ঘরের বাইরে বসে বসে আজকে ভয়েস দিচ্ছি। তো জানি না কীরকম ভয়েসটা আমার ঠিকঠাকভাবে আসছে কি না, তো তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। এই বন্ধুরা এখনও অবধি আমার সাথে আছো, এই ভিডিওটা এত দূর পর্যন্ত দেখছো, তারা অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে পরের ভিডিওর জন্য, তো প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো। তো যাই হোক এদিকটাতে দেখো কথা বলতে বলতে এদিকটাতে অনেকটাই আমার কাজটা হয়ে গেল, মানে ডিমের ঝোলটা পুরো কমপ্লিট বলতে গেলেই চলে। তো এখন পুরো ভর্তি জল দিয়ে দিয়েছি, আর এখনও অবধি রুটি হয়নি, শুধুমাত্র তরকারিটাই হচ্ছে। আর ভাই বলল আজকে হচ্ছে ভাত খাবে, তো ভাইয়ের জন্য 2টিখানি চাল এই যে দিব হচ্ছে ভাত করার জন্য। এই যে ইন্ডাকশানে এখন এটাকে নিয়ে যেয়ে বসিয়ে দেবো। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন জল দিয়ে আমি কিন্তু নিয়ে যেয়ে বসিয়ে দেব। আর রুটি বললামই তো এখনও অবধি হয়নি, রুটি একটু রাত করেই করব, ভাবলাম একবারে সঙ্গে সঙ্গে করব আর সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে যাবে, ওইটাই বেশ নরম নরম থাকবে আর খেতেও ভালো লাগবে। তো এই দিকটাতে বাজছিল কিন্তু 8:30 9টার মতো। তো এখন আমি চলে এসেছি হচ্ছে রুটি করার জন্য, আর মা ওইদিকে বেলে দিচ্ছিল, আর আমি বেলার দায়িত্বটা আজকে মাকে দিয়েছিলাম, কারণ 2টো কাজ একসাথে আমার দ্বারা হবে না। আর এইদিকে আজকে করেছি কি দেখো হচ্ছে একটা লোহার তাওয়া। এখানে যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু এই লোহার তাওয়াটা বাবা নিয়ে এসেছিলো, ঘর থেকে তাওয়া আনতে ভুলে গিয়েছিলাম, ওই জন্য বাবা এই লোহার তাওয়াটা নিয়ে এসেছিলো। আর তাওয়াটা এতটাই আমাদেরকে দোকানদার ঠকিয়ে দিয়েছে যে বলার বাইরে। তো আর তাওয়াটা প্রচণ্ড
পাতলা দিয়ে দিয়েছে, আর এতটাই পাতলা যে একটা রুটি দিতে না দিতেই দেখো এমন গরম হয়ে গেছে, আর একটা রুটিও ভালো হচ্ছিল না, মানে মাঝখানটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল কিন্তু ধারগুলো হচ্ছিল না। তো তারপর আমি 2-3টে রুটি করার পর দেখো তাওয়াটাকে অলরেডি চেঞ্জ করে নিয়েছি। ভাবলাম যে না, এই তাওয়াটা দিয়ে রুটি করলে রুটিগুলো একটুকুনো ভালো হবে না, পুরো রুটি কাঁচা কাঁচা রয়ে যাবে আর খেতে ভালো লাগবে না, আর বড়বাবু আরে প্রচণ্ড চিল্লাবে। তো তার থেকে ভালো যেটাতে আমি রুটি করি সেটাতেই করা যাক। এই ননস্টিকের এই তাওয়াটাতে রুটি করি, আর রুটিগুলো বেশ ভালোভাবে ফুলছিল আর নরম নরমও হচ্ছিলো। আজকে যেহেতু অনেকটাই নরম আটাটা কিন্তু মেখেছিলাম, ওই জন্য কিন্তু নরম নরম হয়ে ফুলছিল, আর ধারটা একটু গোলমাল করছিল কারণ মায়ের বেলার কারণে, কারণ এতটাই আর কি নরম হয়েছে আটাটা যে বেলতে গেলে মাঝখানটা পাতলা হচ্ছে আর ধারটা মোটা হয়ে যাচ্ছে, ওই জন্য ধারটা একটু ফুলছিল না। তো যাই হোক, ওই তাওয়াটার থেকে কিন্তু এই তাওয়াটাতে রুটিগুলো ভালো হচ্ছিল, আর খেতেও কিন্তু রুটি নরম হলে খেতে তো ভালো লাগে। তো এইদিকে এখন বকবক করতে করতে খেতে বসে পড়েছি। তো রাতের খাবার তো এটাই ছিল, তোর গরম গরম রুটি, তার সাথে গরম গরম ডিমে আলুর তরকারি। তো এই দিয়েই কিন্তু সবাই আজকে খাওয়া দাওয়া করেছি। তো চলো বন্ধুরা, আজকের মতো আসি, দেখা হবে কিন্তু নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কালকে।